টানা 18 মাস ধরে কমছে উমেন পোশাকের রফতানি আয়। দেশি কাঁচামাল মেলায় ভালো অবস্থানে নিট পোশাক। দেশীয় বস্ত্র খাতকে এগিয়ে নেয়ার পরামর্শ। 2020 সালে প্রবাসী আয়ে শীর্ষ 3 দেশের মধ্যে বাংলাদেশও। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন, চলতি বছর রেমিটেন্স 7% কমার পূর্বাভাস। এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজার হাজার মেট্রিক টন ইউরিয়া সার। জমাট বাঁধায় হাতুড়ি দিয়ে ভেঙে আবার ভরা হচ্ছে বস্তায়। মান নিয়ে প্রশ্ন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। টানা 18 মাস ধরে কমছে উমেন পোশাকের রপ্তানি আয়। সে তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে নিট পোশাক। উদ্যোক্তারা বলছেন, দেশি কাঁচামালের যোগানের কারণে রপ্তানি বাজারে সুবিধা পাচ্ছে নিট পোশাক। এখানেই বেশ পিছিয়ে উমেন খাত। তৈরি পোশাক খাতকে এগিয়ে নিতে তাই দেশীয় বস্ত্র খাতকে এগিয়ে নেওয়ার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার কারণে ভালো যায়নি গত বছরের পোশাক খাতের রপ্তানি। তবে 2019 সালের আগস্ট অর্থাৎ করোনার আগে থেকেই নেতিবাচক প্রবৃদ্ধির খপ্পরে আটকে আছে দেশের ওভেন পোশাকের রপ্তানি আয়। 18.58% নেতিবাচক প্রবৃদ্ধিতে 2019-20 অর্থবছর শেষ করার পর চলতি অর্থবছরের প্রথম 7 মাসে ওভেন পোশাকের রপ্তানি কমেছে 10.85%। এদিকে 17.65% নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে গত অর্থবছর শেষ করলেও চলতি অর্থবছরের প্রথম 7 মাসে 3.84% বেড়েছে নিট পোশাকের রপ্তানি আয়। উদ্যোক্তারা বলছেন, করোনায় একদিকে ওভেন পোশাকের চাহিদা কমেছে, অন্যদিকে এখাত এখনো পিছিয়ে দেশীয় কাঁচামাল প্রাপ্তিতে। করোনাকালীন সময় মানুষজন ইউরোপ বলেন, আমেরিকা বলেন, প্রত্যেকটা দেশেই তারা ঘরে বসে এখন অফিস করতেছে। ক্যাজুয়াল ড্রেসের ডিমান্ডটা একটু বেড়েছে। কোভিড রিলেটেড যত ড্রেস আছে নিটওয়ারের ক্যাটাগরিতে রপ্তানি হচ্ছে। এখানে প্রায় 85-90% পর্যন্ত আমরা নিট ফ্যাব্রিক লোকালি করছি। সে জায়গায় ওভেনের কিন্তু এখনও আমরা 40-45% পর্যন্ত ফ্যাব্রিক লোকালি করছি। সুতরাং এটা সাপ্লাইতে ওভেনের এখনো সমস্যা আছে। তৈরি পোশাক ব্যবসায়ীরা বলছেন, ওভেন পোশাকের বাজারে সুবিধা পেতে কাজ করতে হবে ম্যানমেড ফাইবার নিয়ে। এজন্য সরকারকে নীতি সহায়তা ও আর্থিক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে বিনিয়োগ নিয়ে। পলিসি সাপোর্ট, কিছু গভর্নমেন্টের সাপোর্ট আমরা যদি এখানে কিছু ইনসেন্টিভ আকারে আমরা পাই, সেখানে আমরা কিন্তু ম্যানমেড ফাইবারে আমরা এক্সপোর্ট বাড়াতে পারবো। দীর্ঘদিন ধরে পোশাক খাত নিয়ে কাজ করা অর্থনীতি বিশ্লেষকদের পরামর্শ, ওভেন খাতকে এগিয়ে নিতে হবে দেশীয় বস্ত্র খাতকে। নিট পণ্যের যেমন ভ্যালু এডিশন আছে, ওভেন পণ্যেও যদি ভ্যালু এডিশন, লোকাল ভ্যালু এডিশনটা আমরা বাড়াতে পারি, তাহলেই আসলে এই খাতটিকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। রপ্তানি বাণিজ্য বাড়াতে বাজারের শুল্ক সুবিধা আদায়ে কূটনৈতিক তৎপরতা বাড়ানোরও দাবি খাত সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। 2020 সালে প্রবাসী আয়ে শীর্ষ 3 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটেনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। 2021 সালে রেমিটেন্স 7% কমবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। প্রবাসী আয়ে রেকর্ড করা বাকি 2 দেশ মেক্সিকো আর পাকিস্তান। মহামারীতে 2020 সালের পুরোটাই বিপর্যস্ত ছিল বিশ্ব অর্থনীতি। বন্ধ ছিল আন্তর্জাতিক যোগাযোগ। বিভিন্ন দেশে প্রবাসী আয় ছিল নিম্নমুখী। কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্রিটিশ গবেষণা সংস্থা ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের রিপোর্ট বলছে, 2020 সালে প্রবাসী আয় রেকর্ড গড়েছে বাংলাদেশ, পাকিস্তান ও মেক্সিকো। প্রতিবেদনে বলা হয়, 2020 সালে বাংলাদেশের রেমিটেন্স এসেছে $1980 কোটি, যেখানে 2019 সালে রেমিটেন্স এসেছিল $1840 কোটি। গেল বছর মেক্সিকোর রেমিটেন্স এসেছে $4050 কোটি। পাকিস্তানের রেমিটেন্স এসেছে $2410 কোটি। এই তালিকায় তৃতীয় অবস্থানে বাংলাদেশ। বিশ্বব্যাংক বলছে, 2019 সালে মেক্সিকোর রেমিটেন্স ছিল $39 কোটি আর পাকিস্তানের রেমিটেন্স ছিল $2220 কোটি। কোভিড-19 অ্যান্ড মাইগ্রেন্ট রেমিটেন্স বিষয়ক এই প্রতিবেদনে বলা হয়, সারা বিশ্বে 2019 সালের তুলনায় 2020 সালে রেমিটেন্স প্রবাহ কমেছে অন্তত $5000 কোটি। 2021 সালেও নিম্নমুখী এ প্রবণতা অব্যাহত থাকবে বলে জানায় সংস্থাটি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। করোনা মহামারী গেল বছর বিশ্বের ঋণের ঝুলিতে যোগ করেছে আরও $24 ট্রিলিয়ন। বর্তমানে সারা বিশ্বে মোট ঋণ $281 ট্রিলিয়ন। 2021 সালেও বাড়বে সারা বিশ্বের মোট ঋণ, এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিন্যান্স।
করোনা মহামারীর কারণে ঋণের ভারে জর্জরিত সারা বিশ্ব। এ ভাইরাসের সংক্রমণে স্বাস্থ্য খাতে সুরক্ষা দিতে, আর্থিক ব্যবস্থা সচল রাখতে আর ভ্যাকসিন তৈরিতে অনেক অর্থ ব্যয় করেছে প্রায় সব দেশের সরকার। এতেই সারা বিশ্বের মোট ঋণ $281 ট্রিলিয়ন পৌঁছেছে। 2020 সালেই সারা বিশ্বে মোট ঋণ বেড়েছে $24 ট্রিলিয়ন। ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল ফিন্যান্স বলছে, সরকারি ব্যয় অস্বাভাবিকভাবে বাড়ায় আকাশ ছুঁয়েছে ঋণের বোঝা। এর মধ্যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর ঋণ বেড়েছে $5.5 ট্রিলিয়ন, ব্যাংক আর বাসাবাড়িতে ঋণ বেড়েছে $4 ট্রিলিয়ন আর $2.5 ট্রিলিয়ন। সারা বিশ্বের মোট জিডিপি প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি হয়েছে মোট ঋণ। এই ঋণ 2008-2009 সালের মহামন্দার চেয়ে অনেক বেশি। সংস্থাটি বলছে, চলতি বছর আরও $10 ট্রিলিয়ন বাড়বে পুরো বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মোট ঋণ। এ পরিমাণ ছাড়াবে $92 ট্রিলিয়ন। ইউরোপের বিভিন্ন দেশ আর যুক্তরাষ্ট্রে তো আকাশ ছুঁয়েছে মাথাপিছু ঋণ। এদিকে ঋণ অস্বাভাবিক হারে বাড়ছে চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা আর ভারতের। দেউলিয়া হওয়ার পথে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দরে খোলা আকাশের নিচে পড়ে আছে বিপুল পরিমাণ ইউরিয়া সার। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় অনেক সার জমাট বেঁধে গেছে। বস্তা খুলে সেগুলো ভাঙা হচ্ছে হাতুড়ি দিয়ে। এরপর রোদে শুকিয়ে পুনরায় ভরা হচ্ছে বস্তায়। স্থানীয় প্রশাসন বলছে, ল্যাবে পরীক্ষা ছাড়া সারের গুণগত মান না দেখে এভাবে প্যাকেট করলে সারের সঠিক মান নিয়ে সংশয় দেখা দিবে। রিঙ্কু কুঞ্জুর রিপোর্ট, ছবি তুলেছে অমৃত সেন। উত্তরবঙ্গের সবচেয়ে বড় নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী। ইরিবড় মৌসুমকে সামনে রেখে এই বন্দর দিয়ে প্রতি বছর আমদানি করা হয় বিপুল পরিমাণ ইউরিয়া সার, যা সরবরাহ করা হয় উত্তরবঙ্গের 16 জেলায়। তবে বন্দরে পর্যাপ্ত শেড না থাকায় খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় 20,000 মেট্রিক টন ইউরিয়া সার। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকার ফলে পানি পড়ে জমাট বেঁধে গেছে অনেক সারের বস্তা। এই জমাট বাঁধা সারের বস্তা খুলে হ্যামার দিয়ে ভেঙে রোদে শুকিয়ে আবারও নতুনভাবে বস্তায় ভরা হচ্ছে বলে জানান এই কাজে নিয়োজিত শ্রমিকরা। এতে বেশিরভাগ সারের দানা ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। বছর কৃষকের ক্ষতি করতেছে এগুলো। এই মালটা অনেক দিন আগেকার মাল। বাঘাবাড়ির সার প্যাকেট গুলো শক্ত হয়ে গেছে, কাইটিয়া বাইরে মিক্সার করে ভালো করে দিচ্ছি আমরা। কৃষকেরা জমাট বাঁধা সার নিতে চায় না, তাই এসব সার নিতে অনাগ্রহ প্রকাশ করলেন এই সার ব্যবসায়ী নেতা। আমরা টাকা দিয়ে কেন আমরা জমাট বাঁধা সার কিনবো? কৃষক কেন যে 1 বছর সারের দিকে আসবে তাকে জমাট বাঁধা সার তো দেওয়া যাবে না, নিতেও চায় না। তাহলে আমরা যারা ব্যবসায়ী আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। গুঁড়ো করা হলেও সারের গুণগত মানের সমস্যা হবে না, তবে জমাট বাঁধা জমিতে ছিটালে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এটা যদি গুঁড়ো ভালো হয় তাহলে তো মানে ছিটানো কোনো সমস্যা নাই। আর যদি দলা থাকে আর কি, সেক্ষেত্রে ছিটানোর সমস্যা হইতে পারে। তো দলা ভেঙে যদি তারা ছিটায় সেক্ষেত্রে সমস্যা হবে না আর কি। ল্যাবে পরীক্ষা করে সারের গুণগত মান না দেখে এভাবে প্যাকেট করলে পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। সার যদি সেটাকে আবার পুনরায় রিসাইকেল করা হয়, সেটা অবশ্যই ল্যাবে টেস্ট করে তার গুণগত মান দেখে পরীক্ষা না করে এভাবে প্যাকেট করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা সরজমিনে দেখে আমরা বিসিআইসিকে এটা জানিয়ে দেবো। বাঘাবাড়ী নৌবন্দরে সারের গোডাউন রয়েছে 2টি, যার ধারণ ক্ষমতা প্রায় 15,000 মেট্রিক টন। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নওগাঁর হাটগুলোতে সরবরাহ বেড়েছে চিনি আতপ ধানের। সপ্তাহের ব্যবধানে মন প্রতি 200 টাকা দাম কমে গেছে। এর পেছনে ব্যবসায়ীদের কারসাজি আছে বলে অভিযোগ কৃষকদের। তবে মিলাররা বলছেন, বাজারে চাল বিক্রি কমে যাওয়ায় দাম কমছে ধানের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ভোর থেকেই হাট ডাকে সরব নওগাঁর আবাদপুকুর হাট। সরবরাহ বেড়েছে চিকুন জাতের ধানের। গেল সপ্তাহ থেকে মন প্রতি 200 টাকা কমেছে দাম। দর কমার তালিকায় রয়েছে চিনি আতপ ও গোল্ডেন আতপ জাতের ধান। প্রাকৃতিক দুর্যোগে ধানের উৎপাদন কম এবং দাম পড়ে যাওয়ায় হতাশ কৃষকরা। ঊর্ধ্বগতির চালের বাজারে ধানের দর কমার কোনো যৌক্তিক কারণ না থাকায় এটিকে ব্যবসায়ীদের কারসাজি বলে অভিযোগ তাদের। আগে মোটামুটি দাম ভালোই ছিল, 1800 থেকে 1900 টাকা মন। এখন মন করা 200 থেকে 250 টাকা কমে গেছে। এটা ব্যবসায়ীরাই কারচুপি করে আমাদের ঠকায়। আতপের ফলনও কম, 8 মন 9 মন এরকম ফলন। এই জন্য দাম বেশি হলে আমাদের কৃষকের সুবিধা হচ্ছে। কৃষকের আবাদ করছে, তারা লস খাচ্ছে। চালের দাম বেশি, ধানের দাম কম, মন করা 200-250 টাকা। তবে বাজার নিয়ন্ত্রণে কারসাজির অভিযোগ মানতে নারাজ ব্যবসায়ীরা। আমদানি করতে পারতেছি না বিধায় আমরা বাজারেও এত চাল খাচ্ছে না। দেশের চাল বাইরে যদি যেত তাহলে বাজারটা আরো ভালো থাকতো, কিন্তু এটা তো বাইরে যাচ্ছে না। আবাদের উপর সবকিছু বাজার নিয়ন্ত্রণ করে। মোটা ধানটা কম লাগাইছে, এই জন্য ধানের বাজারটা
বাড়তি হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে গেল আমন মৌসুমে জেলায় 34,000 হেক্টর জমিতে প্রায় 2.5 লাখ মেট্রিক টন সুগন্ধি জাতের ধান উৎপাদন হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। পদ্মার গতিপথ পরিবর্তন হচ্ছে, সেই সঙ্গে খরস্রোতা মূল পদ্মার মাওয়ায় চর পড়ায় স্রোত বাড়ছে জাজিরার দিকে। এ অবস্থায় কাঁঠালবাড়ি ঘাট বাংলা বাজারে সরিয়ে এনে উচ্চ ক্ষমতার 4 ড্রেজার দিয়ে নদী শাসনের কাজ চলছে পুরোদমে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। এই যে পদ্মার গতিপথ পরিবর্তন হচ্ছে এবং এই যে জাজিরা এলাকায় অ্যাটাক হতে পারে সেই লক্ষ্যে কিন্তু পদ্মা সেতু প্রকল্পের যে নদী শাসন ইউনিট আছে তারা কিন্তু হুলস্থুল কাজ করছে। এখানে যে 4টি উচ্চ ক্ষমতার ড্রেজার কাজ করছে পিছনে, সেইখানে কিন্তু প্রতিটি ড্রেজার প্রতিদিন অন্তত 10 বর্গমিটার যে মাটি সেটি কিন্তু অপসারণ করতে সক্ষম। এবং যেই পদ্মার মাঝখানে যে চন্ডারচর এলাকা সেদিক দিয়ে কিন্তু ধেয়ে আসছে পদ্মা এবং মূল পদ্মা সেতু থেকে 4 কিলোমিটার উজানে কিন্তু এই পদ্মা অগ্রসর হচ্ছে এবং পদ্মা সেতুর যে 14 নম্বর খুঁটি সেই খুঁটির নিচ দিয়ে কিন্তু মূল পদ্মা প্রবাহিত ছিল, এখন কিন্তু পদ্মা প্রবাহিত হচ্ছে 22 নম্বর খুঁটির নিচ দিয়ে এবং সেখানে কিন্তু এখন মূল চ্যানেল। পদ্মা সেতু যে নদী শাসন কর্তৃপক্ষের যারা আছেন তারা বলছিলেন যে এই পদ্মার এই কুল ভাঙে এই কুল গড়ে এভাবেই কিন্তু 10-20 বছর পর পর তাদের গতি পরিবর্তন করে এবং এই যে গতিটা পরিবর্তন হয়েছে সেটি কিন্তু পদ্মা সেতু নির্মাণের কারণে হয়নি, প্রাকৃতিক কারণে এটি হয়েছে এবং এইটিকে সামাল দেবার জন্য কিন্তু দুপারে যে নদী শাসনের কাজ সে কারণে কিন্তু যেহেতু মাওয়ার পাশেই যে মূল পদ্মার মধ্যে চর পড়ে গেছে এজন্য সবকিছু কিন্তু নিয়ে আসা হয়েছে। এই প্রান্তে যে হাজরা চ্যানেল এলাকায় কিন্তু এখন এই ড্রেজিং গুলো চলছে এবং এখানে 7টি বার্জ সহ নানা রকম যন্ত্রপাতি দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন যে কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করা যায়। এবং পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী সারফুজ্জামান তিনি বলছিলেন যে যদি নদীকে ঠেকানো না যায় তাহলে পদ্মা সেতুর যে সংযোগ সেতুর যে সড়ক এলাকা সেখানে আক্রমণ হতে পারে, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি করতে পারে। সেই কারণে কিন্তু তারা এই পুরো এলাকাটাকে যে ড্রেজিং করে সেটাকে স্লপের মধ্যে এনে সেখানে কিন্তু ব্লক ফেলবার চেষ্টা করছে। প্রায় 2.25 কোটি ব্লক কিন্তু এই সব কাজে ব্যবহার করা হবে। ইতিমধ্যেই 1 কোটি প্রায় ব্লক কিন্তু তারা ব্যবহার করেছে এবং আপনারা জানেন যে এই পদ্মা সেতুর যে চুক্তি সেটি কিন্তু 8,707 কোটি 80 লাখ টাকার প্রকল্প, যেটি বিশ্ব রেকর্ড। তো এই কাজটি কিন্তু এখানে চলমান রয়েছে। এই ছিল এই পদ্মা সেতুর নদী গতিপথ পরিবর্তন নিয়ে সর্বশেষ তাজদিন। কাঁঠালবাড়ি ঘাট বাংলা বাজারে সরিয়ে আনার সবশেষ খবর জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। চুম্বকের চাকতি খালে ফেলে তুলে আনেন লোহা জাতীয় সব পদার্থ, সেগুলো ধুয়ে মুছে রোদে শুকিয়ে বিক্রি করেন। এমন ব্যতিক্রমী পেশার একজন গাজীপুরের অফি। পরিবেশবিদরা বলছেন এতে জীবিকা নির্বাহের পাশাপাশি রক্ষা পাবে প্রাকৃতিক ভারসাম্য। বিচিত্র এমন পেশার গল্প জানাচ্ছেন রাজিবুল হাসান, ছবি তুলেছেন জোনায়েত রুবেল। নদীর বুকে গেঁথে থাকা অযাচিত সব ধাতব বস্তু উঠে আসছে। তলদেশ থেকে ডাঙায় উঠছে নাটবল্টু, পাইপের টুকরো, প্যারেক ও যন্ত্রের ভাঙা অংশ, আরও কত কি। এক সময়কার খরস্রোতা লবণদাহ নদী খালে পরিণত হয়েছে মানুষের অত্যাচারে। শিল্প কলকারখানার দূষণে আজ অনেকটাই ক্লান্ত নদী, কুচকুচে কালো পানি। আর এই পানিতেই জালের মতো একটু পরপর চুম্বুক ছুঁড়ে মারছেন 55 বছর বয়সী অফি। চুম্বুকের আকর্ষণে উঠছে সব ধাতব পদার্থ। লোয়ালাঙ্কি বাঙালি মাল ময়লার লোকই হালাই দেয়। তো এইটি মনে করেন এই যে খালের থেকে উদ্ধার করতে আসি, এইটি মনে করেন এই চুম্বুক দিয়া তুইলা মনে করেন বেশি বিক্রি করে যা পাই তাই বেশি। একদিন দুদিন নয়, টানা 6 বছর যাবৎ অফিয়ে পেশায় জড়িত। শুধু তিনি নন, এখন দুখলা এলাকার এই খালে অনেকেই এই কাজ করছেন। বছরের শুরুর সময়টাতে লোহা কম পাওয়া গেলেও বর্ষায় থাকে এ পেশার যৌবন। ঝুঁকি থাকলেও নদীর স্বাস্থ্য রক্ষায় এটি ভূমিকা রাখবে বলে মনে করেন স্থানীয়রা। সমস্ত ফ্যাক্টরি ময়লা আবর্জনা আইনে নদীতে ফেলায়, ওদের সাথে লোহা আসে, নাট আসে, তারপরে পাথর আসে, ইটের কোনা আসে, এগুলি এসে একদম ভরে গেছে খাল।
পানি দেওয়ার কোনো ব্যবস্থা নেই। নদী খাল বিলে এই বজ্রগুলা ফালাচ্ছে। অলির মতো লোক যে কাজটা করতেছে, অলির মতো লোককে আমরা সেলুট জানাই। লোহা লাটকি উঠায়া ময়লা আবর্জনা ওরা পলিটলি পরিষ্কার করে ওরা নিজেরাও জীবিকা অর্জন করতেছে, নদীর পানিটাও পরিষ্কার হইতেছে। এমন কাজকে স্বাগত জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন নদী সংশ্লিষ্টরা। ওই জায়গাটিতে যাব, পরিদর্শন করব, তাকে উৎসাহ অনুপ্রেরণা দেব, তার পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করব আমাদের সাধ্যমতো। প্রতিদিন 8 থেকে 10 কেজি ধাতব সংগ্রহ করে 4 থেকে 500 টাকা আয় করেন অফি। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। 13তম দিনের মতো সারা দেশে করোনার টিকা কার্যক্রম চলছে। কেন্দ্রে কেন্দ্রে বেড়েছে টিকা গ্রহীতার মত। এই মুহূর্তে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রবিন, তাজনিন, আজকে 13তম দিনের মতো যে সারা দেশের মতো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়েও কোনো হারে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে এবং এই জায়গাতেও কিন্তু আগের দিনগুলোর মতন আমরা যেটি দেখছি যে মানুষের ভিড় কিন্তু সকাল থেকে একটু লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে চাপ কিছুটা কম মনে হচ্ছে। তবে একটা বিষয় যদি উল্লেখ করতে যাই যে আমরা যেটি দেখছি যে কোভিড-19 ভ্যাকসিন প্রয়োগ করার পরে যে শুরুর দিকে সাধারণত যে ধরনের একটি চাপ মানুষের আগ্রহের যে জায়গাটিতে একটু যে ঘাটতি ছিল বা অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল সেটি কিন্তু এর মধ্যে কাটিয়ে উঠেছে। আজকে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রায় প্রতিদিনই আমরা এখন দেখছি যে 1400-1500 মতন মানুষ কোভিড-19 ভ্যাকসিন নিচ্ছেন। আর সারা দেশে এখন পর্যন্ত বলা যায় যে প্রায় প্রতিদিনই 2.25 লাখের বেশি কোভিড-19 ভ্যাকসিন নেওয়া হচ্ছে, যেখানে প্রথম দিন সেই সংখ্যাটা ছিল মাত্র 31,000। তো এরই মধ্যে কিন্তু আজকে প্রথম 12 দিনেই কিন্তু দেশে মোট কোভিড-19 ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা 20 লাখ ছাড়িয়ে গেছে। আজকে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার আরও 20 লাখ ভ্যাকসিন বাংলাদেশে আসার কথা রয়েছে। দেশে কোভিড-19 ভ্যাকসিন আনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ভ্যাকসিনকো ফার্মার তরফ থেকে যেটি জানানো হয়েছে আজকে রাতেই 20 লাখ ডোজের সেই চালানটি আসবে। যদিও প্রথম চালানে আমরা দেখেছিলাম যে 50 লাখ ডোজ এসেছিল, কিন্তু দ্বিতীয় চালানে 20 লাখ ডোজ আসবে এবং এরই মধ্যে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি যে বিমানটিতে করে 20 লাখ ডোজ ভ্যাকসিন আজকে আসার কথা রয়েছে, সেটি রাত 11:10 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে। আর এর বাইরে এখন পর্যন্ত যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা সবাই কিন্তু বলা যায় যে তারা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা অনেক যে তারকা ব্যক্তিত্ব যারা রয়েছেন তারাও কিন্তু কোভিড-19 ভ্যাকসিন নিচ্ছেন। কিছুক্ষণ আগে জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ উমর বিলিমগুলো তিনি তার স্ত্রী সহ ভ্যাকসিন নিয়েছেন এবং ভ্যাকসিন নেওয়ার পরে তিনি আসলে যেটি বলেছেন, যেহেতু কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, সুতরাং এই সুযোগকে সবারই কাজে লাগানো উচিত এবং সবারই আসলে যে ভ্যাকসিন নেওয়া উচিত এবং কোনো বিভ্রান্তিতে কিংবা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কারোরই থাকা উচিত নয়। আর অন্যদিকে যারা ভ্যাকসিন নিচ্ছেন তারাও কিন্তু যে ব্যবস্থাপনা নিয়ে তারা তাদের সন্তোষ জানিয়েছেন। তবে যে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব রয়ে গেছে বা যে বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে কথা রয়ে যাচ্ছে সেটি হলো যে ভ্যাকসিন নেওয়ার নিবন্ধনের বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও আসলে যে তারা SMS পাচ্ছেন না এবং SMS পেতে দেরি হচ্ছে। কারো কারো ক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে নিবন্ধনের পর SMS পাওয়া এবং সেই SMS-এ যে ভ্যাকসিনের নেওয়ার তারিখ পাওয়া সবগুলো মিলিয়ে আসলে যে নিবন্ধনের তারিখ থেকে নিবন্ধন করার তারিখ থেকে ভ্যাকসিন পাওয়ার যে সম্ভাব্য তারিখ পাওয়া যাচ্ছে তার মধ্যে প্রায় 1 মাসের মতন কিন্তু গ্যাপ থেকে যাচ্ছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আসলে আমার কাছে সবশেষ খবরাখবর। তাজনিন, করোনা টিকাদান কর্মসূচির সবশেষ খবর জানাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন রিপোর্টার ফারুক ভুইয়া রবিন। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। কাতারে এশিয়ান টাউন প্লাজা মহলে প্রবাসী বাংলাদেশিদের জয় জয়কার। সেখানে ব্যবসা বাণিজ্যে ভারতীয়দের পিছনে ফেলে এগিয়ে প্রবাসী বাংলাদেশিরা। অধিকাংশ দোকানপাটই বাংলাদেশিদের মালিকানাধীন। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
কাতারের শিল্পনগরীর পাশে এশিয়ান টাউন প্লাজা মহল। ভেতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাংলাদেশ গ্যালারি। এই গ্যালারি দেখেই বোঝা যায় এখানে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের আধিপত্য। একসময় বেশিরভাগ দোকানপাট ভারতীয়দের দখলে থাকলেও বর্তমানে তাদেরকেও পেছনে ফেলে বাংলাদেশিরা এগিয়ে আছে বলে জানালেন প্রবাসীরা। এখানে হচ্ছে বাঙালিদের অবস্থান অনেক ভালো। আমাদের প্রায় চেয়ারম্যানের 12টা শপ আছে এখানে। 12টা শপ মিলে মেবি 35-40 স্টাফ রয়েছে। আরও উদ্যোক্তা এগিয়ে আসে এখানে। অবশ্যই আমাদের বাঙালিরা যারা ফ্রি বিষয়ে মানুষ এখানে আসতেছে, সবাই কাজকর্ম এখানে করতে পারবে। প্লাজা মহলের দোকানে বিক্রির জন্য বাংলাদেশ থেকে গার্মেন্টস সহ বিভিন্ন পণ্য নিয়ে আসেন বলে জানালেন প্রবাসী ব্যবসায়ীরা। আমার এখানে বিভিন্ন ধরনের স্টাফ আছে, বাঙালি, শ্রীলঙ্কা, নেপালি, বাংলাদেশি সবাই আছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার একটি নিরাপদ রাষ্ট্র। দেশটির উন্নয়ন চোখে পড়ার মতো। যে কেউ চাইলে এদেশে একজন কাতারি স্পন্সর নিয়ে সামান্য পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারেন। সময় সংবাদ, কাতার। মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট নবায়নে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে নেওয়া হয়েছে নতুন পদক্ষেপ। মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর সুখবর দিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ গোলাম সারোয়ার। নতুন এই পদ্ধতি চালু হয় খুশি প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় অবৈধ থাকা শ্রমিকদের বৈধ প্রক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্টের আবেদন বেড়েছে আগের চেয়ে কয়েক গুণ বেশি। এমন সময়ে প্রবাসীদের হয়রানি বন্ধে বৈশ্বিক মহামারীতেও প্রবাসীদের সেবা দিতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। আগামী সপ্তাহ থেকে কুয়ালালামপুরের বাইরে থাকা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন সময়োপযোগী করতে স্থানীয় পোস্ট অফিস পোস্ট লাজুর সাথে আলোচনা করছে বাংলাদেশ দূতাবাস। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে পোস্ট অফিসের মাধ্যমে নবায়নকৃত পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। এখানে বেশি সংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন, সেই জায়গাতে আপনাদের পাসপোর্টগুলো আপনাদের নিকটস্থ পোস্ট অফিসে আমরা পাঠানোর ব্যবস্থা করব, যাতে করে আপনাদেরকে কষ্ট করে আর দূতাবাসে আসতে হবে না, অর্থ অপচয় হবে না এবং রাস্তাঘাটে আপনারা হয়রানির শিকার হবেন না। করোনার বিধিনিষেধের মধ্যেই অনেক প্রবাসী বাংলাদেশি নবায়নকৃত পাসপোর্ট হাতে না পাওয়ার শঙ্কায় থাকলেও দূতাবাসের এই নতুন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরা। দূতাবাস প্রবাসীদের জন্য যে নতুন নিয়ম চালু করেছে তাতে আমরা অনেক আনন্দিত। আগে যে আমাদের দুর্ভোগান্তিটা হইতো পাসপোর্ট নিয়ে, এখন আর হবে না। বিগত দিনগুলিতে আমরা পাসপোর্ট হাতে পেতে 3-4 মাস সময় লেগে যেত, এখন আর আমাদের সেই সমস্যাটা নেই। প্রবাসীদের সমস্যা নিরসনে স্থানীয় পোস্ট অফিস পোস্ট লাজুর এই সেবার কারণে হয়রানি বন্ধ হবে বলে মনে করেন প্রবাসীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, মালয়েশিয়া। এ সময়ের বাণিজ্যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 18 মাস ধরে কমছে উবেন পোশাকের রফতানি আয়। দেশি কাঁচামাল মেলায় ভালো অবস্থানে নিট পোশাক। দেশীয় বস্ত্র খাতকে এগিয়ে নেওয়ার পরামর্শ। 2020 সালে প্রবাসী আয়ে শীর্ষ 3 দেশের মধ্যে বাংলাদেশও। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিবেদন, চলতি বছর রেমিটেন্স 7% কমার পূর্বাভাস। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।